কখনো কি এমন একটি জায়গার কথা কল্পনা করেছেন যেখানে সমুদ্রের জল রক্তের মতো লাল হয়ে ওঠে আর পাহাড়গুলো 50 ডিগ্রি তাপেও তুষারে ঢাকা মনে হয়? এমন এক স্থান যাকে পৃথিবী দেখে বন্দুকের নিশানায়, কিন্তু স্থানীয় মানুষ দেখে মাটির কাঁচা স্বাদে। এই দ্বীপে মানুষ শুধু মাটিতে হাঁটে না, তারা সেই লাল মাটিকেই বেক করে রাতের খাবারের রুটি বানায়। প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 30% এই খাড়া পাহাড়ের পাশ দিয়ে বয়ে যায়। এটাই হরমুজ, মাত্র 16 বর্গ মাইলের এক পাথুরে দ্বীপ, পৃথিবীর গলার কাছে বসে থাকা। যেখানে যুদ্ধ কেবল শিরোনাম, কিন্তু লাল ধুলোটা বাস্তব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে চোখ রাখলে দেখা যায় এক সরু জলপথ, যেন ভূমি দুদিক থেকে চেপে ধরে রেখেছে সমুদ্রকে। এটাই হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ প্রান্ত ধরে নিচে নামলে দেখা যায় জলপথের মাঝখানে ছোট্ট ডিম্বাকৃতির এক পাথুরে দ্বীপ। মূল ভূখণ্ডের উপকূলীয় শহর বান্দার আব্বাস থেকে ভিড় ভাট্টার ফেরিতে চেপে দর্শনার্থীরা এখানে আসে। যাত্রা শুরু হয় কোলাহলপূর্ণ শহর থেকে, আর ধীরে ধীরে এগিয়ে যায় সমুদ্রের বুক চিরে উঠে আসা লবণ আর আগ্নেয় ধুলোর কঠিন গম্বুজের দিকে। এই অবস্থানের কারণেই দ্বীপটি যেন বৈশ্বিক অর্থনীতির নীরব প্রহরী। প্রণালী এখানে এতটাই সরু যে বিশাল কার্গো জাহাজগুলো অবিরাম চলাচল করে। তারা যেন ইস্পাতের দেয়াল, বহন করছে লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল। তাদের ওজন এত বেশি যে জলের ঢেউ তীরের দিকে ঠেলে ওঠে, কিন্তু পানির কাছে নামলে দৃশ্যটা সম্পূর্ণ বদলে যায়। ছোট কাঠের নৌকায় জেলেরা বসে থাকে এই ধাতব দৈত্যদের ঢেউয়ে দুলতে দুলতে। তারা উষ্ণ সবুজ জলে জাল ফেলে, লবণের পাহাড়ের আকার দেখে পথ চেনে। একটুখানি ভুল হিসাবেই বিশাল ট্যাঙ্কার তাদের কাঠের নৌকাকে মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে পারে। বাইরের দৃষ্টিতে যা উত্তেজনাপূর্ণ ভূ রাজনৈতিক সীমান্ত, বাস্তবে তা এক শান্ত জেলে পাড়া। কাঠের নৌকার মানুষগুলো বিশ্ব বাণিজ্য দেখে না, তারা শুধু জোয়ার দেখে। খালি হাতে জাল তোলে, লবণে ক্ষয়ে যাওয়া আঙুলের চামড়া মোটা আর ফাটা। তারা মাছ নিয়ে যায় স্থানীয় বাজারে, কাদামাটির দেয়ালের আড়ালে পরিবারকে খাওয়ায়। সেই দেয়াল হাত দিয়ে গড়া, দিনের তাপ ধরে রাখে আর সাগরের স্যাঁতস্যাঁতে বাতাস থেকে ভেতরে ঘুমিয়ে থাকা শিশুদের রক্ষা করে। তাদের জানালার ঠিক বাইরে চলতে থাকে বৈশ্বিক যন্ত্রের নিরন্তর গর্জন। ডিজেল ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে ঝুলে থাকে। পৃথিবীর বাকি অংশ এই জলপথের দিকে তাকিয়ে থাকে উৎকণ্ঠায়। আর হরমুজের মানুষ শুধু তাদের দরজার সামনে জমে থাকা লাল ধুলো ঝাড়ে, জাল মেরামত করে, মানচিত্রের প্রান্তে নীরবে বেঁচে থাকে। কিন্তু সেই নীরবতাকে প্রায় পরীক্ষা নেয় আকাশ নিজেই। এই প্রান্তে বেঁচে থাকতে লাগে এক বিশেষ সহনশীলতা। রাজনীতি হয়তো কোনোদিন শান্ত হয়, কিন্তু আকাশ কখনো হয় না। জুলাই এলেই বাতাস থেমে যায়, বুকের ওপর ভারী বোঝার মতো চাপ সৃষ্টি করে। তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। এখানে নেই ঘন বন, নেই সবুজ উপত্যকা, শুধু উন্মুক্ত আগ্নেয় পাথর আর লাল ধুলো সাদা আকাশের নিচে দগ্ধ হয়ে ওঠে। মানুষ এই তাতের সঙ্গে লড়াই করে না, আত্মসমর্পণ করে। দুপুরের মধ্যেই মাটির সরু গলিগুলো ফাঁকা হয়ে যায়। রঙিন 3 চাকার মোটরসাইকেলগুলো ভবনের সরু ছায়ায় নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। জেলেরা নৌকা বেঁধে অদৃশ্য হয়ে যায়। তারা আশ্রয় নেয় মোটা কাদামাটির দেয়ালের ভেতর। শীতকালে যে একই মাটি সাগরের স্যাঁতস্যাঁতে বাতাস ঠেকায়, গ্রীষ্মকালে সেই মাটিই হয়ে ওঠে বিশাল তাপরোধী ঢাল। সূর্যের নির্মম আগুন থেকে মানুষকে রক্ষা করে। এই ঘরগুলোর ভেতরে পরিবারগুলো মৃদু অন্ধকারে বসে থাকে। মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যান শুধু গরম বাতাসটাকেই এদিক ওদিক ঠেলে দেয়। ঘামের ফোঁটায় ভেজা প্লাস্টিকের জগ থেকে তারা ঢেলে নেয় ঠান্ডা আমের শরবত। তারপর অপেক্ষা। বাইরের কারো কাছে এটি অলস দুপুরের ঘুম মনে হতে পারে, কিন্তু আসলে এটি এক কঠোর জীববৈজ্ঞানিক হিসাব। দ্রুত নড়াচড়া মানেই ঘাম, আর ঘাম মানেই শরীর থেকে জল হারানো। আর এই অনুর্বর পাথুরে দ্বীপে মিষ্টি পানি সবচেয়ে ভঙ্গুর সম্পদ।
লবণের পাহাড় কখনো বৃষ্টির জল ধরে রাখতে পারে না। তারা যে প্রতিটি ফোঁটা পানি পান করে তা ডিজেল চালিত ফেরিতে চেপে মূল ভূখণ্ড থেকে সমুদ্র পেরিয়ে আসে। আর যখন উত্তাল জলে ফেরি দেরি করে, তখন লবণের গম্বুজে বসবাসের বাস্তবতা খুব দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। এখানে তৃষ্ণা কোনো বিমূর্ত ধারণা নয়, এটি প্রতিদিনের গণিতের সমস্যা। ঘরের কোণে রাখা প্লাস্টিকের পানির জারগুলো গুনে গুনে দেখে তারা। গলে যাওয়া বরফটুকু ভাগ করে ব্যবহার করে। তারা জানে তাদের বেঁচে থাকা নির্ভর করছে উত্তেজনাপূর্ণ এক জলপথ পেরিয়ে আসা অত্যন্ত নাজুক সরবরাহের ওপর। তাই তারা প্রায় নিস্তব্ধ হয়ে যায়, ধীরে কথা বলে, শ্বাস বাঁচায়, মাটিকে দিনের আগুন শুষে নিতে দেয়। তারপর ডিসেম্বর আসে। দীর্ঘদিন টান টান থাকার আবারের মতো হঠাৎ ভেঙে যায় নির্মম গরম। তাপমাত্রা নেমে আসে সহনীয় 18 ডিগ্রিতে, আর দ্বীপ যেন আবার নিঃশ্বাস নিতে শুরু করে। মূল ভূখণ্ড থেকে আসা ফেরি তখন আর শুধু পানির জার নিয়ে আসে না, নিয়ে আসে নতুন মানুষের ঢল। ডকের ভারী নীরবতা মুহূর্তে ভেঙে হাজার টুকরো হয়ে যায়। লোহার র্যাম্প কংক্রিটে পড়ে তীব্র শব্দ তোলে, আর একসঙ্গে নেমে আসে ডজন ডজন মানুষ। তাদের সামনে সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় উজ্জ্বল রঙের দেয়াল আর 2 স্ট্রোক ইঞ্জিনের তীব্র গন্ধ। এগুলো স্থানীয় চালকদের 3 চাকার মোটর বাইক, যেগুলোকে সবাই টুকটুক বলে। রঙিন কাপড় আর ঝলমলে ফিতেতে মোড়ানো এই যানগুলো বাতাসে নেচে ওঠে। তারা বিশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে থাকে, লাল ধুলো উড়িয়ে নিজের ইঞ্জিনের শব্দের উপর চিৎকার করে যাত্রী ডাকে। ঘাটে যে দৃশ্যটা এলোমেলো যানজট মনে হয়, আসলে তা এক মরিয়া ফসল তোলা। শীতকাল ছোট, ভাগ্য ভালো হলে 3 বা 4 মাস। এই চালকেরা জানে এই কয়েকটা ঠান্ডা মাসে উপার্জিত টাকাই গ্রীষ্মের আগুনে তাদের সন্তানদের খাওয়াবে। প্রতিটি যাত্রা এক হিসাব, প্রতিটি যাত্রী আগামী জুলাইয়ের একবেলার খাবার। তাই তারা ইঞ্জিনে গতি তোলে, যাত্রী তোলে, হ্যান্ডেল শক্ত করে ধরে উপকূলের দিকে ছুটে যায়। সরু মাটির গলিপথে ইঞ্চি ইঞ্চি ফাঁক রেখে চালায়। কোথায় কাদার দেয়াল ফুলে উঠেছে, কোথায় ধারালো লবণের পাথর টায়ার ছুঁতে পারে, সব তাদের জানা। হাসি আর চিৎকারের বিশৃঙ্খল শব্দে বাতাস ভরে ওঠে। ছোট মোটরের তীক্ষ্ণ আওয়াজের সঙ্গে মিশে যায় মানুষের উচ্ছ্বাস। গ্রামের ভারী কাঠের দরজাগুলো খুলে যায়। স্থানীয় পরিবারগুলো সম্পূর্ণ অপরিচিত মানুষকে উঠোনে ডেকে নেয়। কয়েক ঘন্টা আগে প্রণালী থেকে ধরা টাটকা চিংড়ি আর ধোঁয়া ওঠা ভাতের থালা পরিবেশন করে। সূর্যে পোড়া কঠোর দুর্গের মতো দ্বীপটি সাময়িকভাবে এক আশ্রয়ে পরিণত হয়। মানুষ মৌসুমের ঢেউয়ে ভেসে দ্রুত কাজ করে, কারণ সবাই জানে আগুন আবার ফিরবে। গ্রামের এই প্রাণচাঞ্চল্য পেছনে ফেলে মানুষ 3 চাকার মোটর বাইকে উঠে বসে। ইঞ্জিন গর্জন ওঠে, শক্ত মাটির রাস্তা ধরে বাইক লাফাতে লাফাতে উপকূলের দিকে এগোয়। চারপাশে দৃশ্য খুলে যায়, হলদে পাথর, শুকনো ঝোপঝাড় আর বিশাল ফাঁকা আকাশ। তারপর মাটি যেন ধীরে ধীরে রক্তাক্ত হতে শুরু করে। একসঙ্গে নয়, প্রথমে মাটির রং বদলে গাঢ় বেগুনিতে, যেন আঘাতের কালচে দাগ। তারপর তা গভীর হতে হতে ঝলমলে রক্তিম লালে রূপ নেয়। চালক থামায়। দর্শনার্থীরা নেমে দাঁড়ায় এমন এক ভূদৃশ্যে, যা যেন এই পৃথিবীরই অংশ নয়। অপরিচিত, বিস্ময়কর আর অবিশ্বাস্যভাবে জীবন্ত। এটাই লাল সৈকত। দূরে সাদা লবণের চূড়াগুলো যেন নতুন তুষারে ঢাকা পাহাড়ের মতো দেখায়। অথচ এখানে ঠান্ডা বলে কিছু নেই। মানুষ কপালের ঘাম মুছতে মুছতে পানির দিকে এগিয়ে যায়। বালু নরম নয়, পায়ের নিচে ভারী লাগে, যেন ভেজা ধাতব গুঁড়ো। প্রণালী থেকে আসা বাতাস অবিরাম বইতে থাকে, আর সেই বাতাস সূক্ষ্ম লাল ধুলোকে তুলে নিয়ে ত্বকের ওপর জমিয়ে দেয় খসখসে স্তর হিসেবে। বিরল কোনো বৃষ্টির দিনে পুরো সৈকতটা রক্তিম নদীতে পরিণত হয়। সেই লাল জল গড়িয়ে সমুদ্রে নামে, পথের সব কিছুকে রাঙিয়ে দেয়। মনে হয় যেন দ্বীপ নিজেই সমুদ্রে রক্তক্ষরণ করছে। ঢেউগুলো তীরে এসে সাদা ফেনা তোলে না, বরং ভেঙে পড়ে অদ্ভুত গোলাপি ফেনায়। তীর থেকে কয়েক মিটার দূরের জল যেন রক্তে রঞ্জিত। এই লাল রং আসলে লোহার অক্সাইড, জং ধরা আগ্নেয় পাথরের ধীর ক্ষরণ। দর্শনার্থীরা জলের ধারে হাঁটি, তাদের সাদা জুতো আর কখনো সাদা থাকে না। সূক্ষ্ম লাল ধুলো সুতোয় ঢুকে পড়ে, নখের নিচে জমে, প্যান্টের প্রান্তে দাগ ফেলে। ছোট ছোট মেয়েরা কাঁচের বোতলে দ্বীপের বিভিন্ন রঙের মাটি স্তরে স্তরে সাজিয়ে বিক্রি করে। তাদের হাত স্থায়ীভাবে লাল হয়ে থাকে। এক মুহূর্তের জন্য দর্শনার্থীরা এই জায়গার আকর্ষণ অনুভব করে। দৃষ্টির ওপর আঘাত করা এক অদ্ভুত সৌন্দর্য। তারা ফোন বের করে এই ভিন গ্রহের মতো দৃশ্য বন্দী করে। পৃথিবীর পৃষ্ঠে যেন এক সুন্দর ক্ষতের মতো যা দেখায়, সেটাই আসলে দ্বীপের সবচেয়ে মূল্যবান সম্পদ।
কিন্তু এখানকার মানুষ শুধু এটাকে দেখে না, ছোট বোতলে বিক্রিও করে না, তারা এটাকে খায়। আর সেটাই এই জায়গাকে পৃথিবীর অন্য সব জায়গা থেকে আলাদা করে দেয়। এই লাল মাটি শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয়, এটি জীবনের মৌলিক উপাদান। গ্রামের নিরিবিলি কোণে স্থানীয় নারীরা বোনা মাদুরে হাঁটু গেড়ে বসে কাজ করে। শত শত বছরের ঐতিহ্য থেকে আসা এক নীরব মনোযোগে তারা ব্যস্ত। সামনে ছোট গ্যাসের আগুনে বসানো ভারী ধাতব প্যান গরম হচ্ছে। যা দেখতে সাধারণ রান্নার শুরু মনে হয়, তা আসলে এক প্রাচীন রসায়ন। এক নারী এক মুঠো লাল মাটি নেয়, এখানে একে বলা হয় জেল্যাক। সূক্ষ্ম কাপড় দিয়ে ছেঁকে বড় পাথর আর খসখসে অংশ আলাদা করে। তারপর সেই সূক্ষ্ম লাল গুঁড়ো, জল আর স্থানীয় মশলা মিশিয়ে তৈরি করে ঘন গাঢ় লাল পেস্ট। পাহাড় থেকেই তৈরি এক সস। এরপর সে ময়দার গোলা নিয়ে গরম প্যানে পাতলা গোল করে ছড়িয়ে দেয়। এটাই টমসি রুটি, দ্বীপবাসীদের প্রাণ। একটু পর প্রান্তগুলো কুঁচকে উঠলে সে আঙুল ডুবিয়ে লাল পেস্ট তুলে রুটির উপর ছড়িয়ে দেয়। পেস্টটা সিজল করে মিশে যায় ময়দার সঙ্গে। এর গন্ধ মাটির মতো, নোনতা, ভারী বর্ষার পর ধাতব গন্ধের মতো। এটি পর্যটকদের জন্য বানানো কোনো অভিনব প্রদর্শনী নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি তাদের জীবনের অংশ। তারা মাছের স্বাদ বাড়াতেই লাল মাটি ব্যবহার করে, ঝোল ঘন করতে ব্যবহার করে, এমনকি আচার সংরক্ষণেও ব্যবহার করে। তারা বিশ্বাস করে মাটির লোহার রক্তের জন্য ভালো। বিশ্বের শক্তিধর দেশগুলো এই জলপথ অবরোধের হুমকি দেয় খনিজ আর তেলের অধিকার নিয়ে। তারা এই দ্বীপকে দেখে কৌশলগত সম্পদ হিসেবে, মানচিত্র আর নৌবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করার মতো কিছু। কিন্তু যদি কখনো ক্ষেপণাস্ত্র উড়ে আসে, তারা কি এই লাল মাটি বা কাদামাটির ঘরে রুটি বানানো নারীদের কথা ভাবে? হরমুজের মানুষের কাছে মাটি কোনো কৌশলগত সম্পদ নয়, এটি শুধু রাতের খাবার। হরমুজের নারীরা গ্রামে হাঁটে যেন অন্য সময়ের মানুষ। তাদের মুখ ঢাকা থাকে শক্ত রঙিন মুখোশে, যাকে তারা বলে বোর। দূর থেকে দেখতে বর্মের মতো লাগে। নাক, মুখ আর গালের হাড় ঢেকে রাখে, শুধু চোখ খোলা থাকে। গাঢ় লাল, উজ্জ্বল হলুদ আর ধাতব সুতোয় সেলাই করা জটিল নকশায় ভরা এই মুখোশগুলো বাতাসে দুলতে থাকে, যেন রঙিন ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। বাইরের কারো কাছে এই মুখোশগুলো বিভ্রান্তিকর মনে হতে পারে। এগুলো ভারী, সীমাবদ্ধ মনে হয়, যেন কোনো দমনের প্রতীক। কিন্তু যা দমন বলে মনে হয়, আসলে তা বেঁচে থাকার উপায়। এখানে মুখ লুকানোর বিষয় নয়, এটি মুখ রক্ষা করার গর্ব। এই দ্বীপের সূর্য শুধু উজ্জ্বল নয়, এটি এক বাস্তব হুমকি। ত্বক পুড়িয়ে দেয়, আর অবিরাম বাতাস লবণ আর বালু নিয়ে এসে বছরের পর বছর মানুষের মুখকে ঘষে ক্ষয় করে। বোর নামের এই মুখোশ এক ঢাল। এটি কঠিন আলো আটকে দেয়, দংশন করা বালিকে প্রতিহত করে। নারীরা বলে এই মুখোশ তাদের ত্বক কোমল রাখে, নিষ্ঠুর আবহাওয়ার বিরুদ্ধে তাদের যৌবন সংরক্ষণ করে। এটি একই সঙ্গে এক ভাষাও। মুখোশের আকার আর রং জানিয়ে দেয় একজন নারীর বৈবাহিক অবস্থা বা তার নিজ গ্রাম। লাল আয়াতাকার মুখোশ মানে হয়তো তিনি বিবাহিত। সোনালী রঙেরটি বিশেষ উৎসবের জন্য। মা থেকে মেয়ের কাছে চলে আসা এক ঐতিহ্য, এক নীরব যোগাযোগের মাধ্যম, যেখানে সবাই সবাইকে চেনে। তরুণীরা সবসময় এটি পরে না, কেউ কেউ সানগ্লাস আর ওড়না পছন্দ করে, কিন্তু বয়স্ক প্রজন্ম আঁকড়ে ধরে রাখে এই ঐতিহ্য। তাদের মুখোশে সময়ের ছাপ, রং ফিকে, ছুতো ছেঁড়া শুরু হয়েছে। এগুলো শুধু অলংকার নয়, সূর্যের ভার নিয়ে কাটানো জীবনের দলিল, এমন এক শক্তির সাক্ষ্য যা বলার প্রয়োজন পড়ে না। সূর্য ধীরে ধীরে দিগন্তের দিকে নামতে থাকে। গ্রামের ধুলোমাখা রাস্তায় দীর্ঘ ছায়া পড়ে। কম বাতাসের কোণে স্থানীয় নারীরা ছোট রান্নার ঠেলাগাড়ি বসায়। তারা সামোসা বানায়। এক বয়স্ক নারী গরম তেলের পাশে দাঁড়ায়, আর এক কিশোরী নিখুঁত ত্রিভুজ বানাতে পাতলা ময়দা ভাঁজ করে। তারা স্বাচ্ছন্দ্য ছন্দে কাজ করে, যেন হাজারবার করা অভ্যাস। এই দ্বীপে মেয়েরা খুব দ্রুত নারী হয়ে ওঠে। অনেকেই 15 বছর বয়সেই বিয়ে করে ফেলে। এখানে এটাই স্বাভাবিক। কাজের শেষ নেই, পরিবার বড় করতে হয়, দায়িত্ব নিতে হয়। ছোট মেয়েরা মায়েদের হাতের নড়াচড়া দেখে শেখে। কতটা পুর দিতে হবে, কিভাবে ভাঁজ করতে হবে, সব শিখে নেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা একই পথে তারা হাঁটে। তেলের কড়াইয়ে হিসিস শব্দের মধ্যে নীরবে কাজ করে যায়। অনেক নারী হরমুজকে ভালোবাসে, কারণ এটাই তাদের একমাত্র পৃথিবী। তবুও তারা স্বপ্ন দেখে উত্তর ইরানের সবুজ বন, ঠান্ডা বাতাস, লবণহীন পাহাড়ের। সেই জায়গাগুলো তাদের কাছে অন্য গ্রহের মতো। গরম তেল থেকে সোনালি বাদামি সামোসা তুলে তারা ধাতব ট্রেতে সাজিয়ে রাখে সন্ধ্যার ভিড়ের জন্য। তাদের জীবন কঠিন কিন্তু সরল। বিশাল ট্যাঙ্কার নিয়ে তারা চিন্তা করে না। তারা ভাবে ময়দার দাম বাড়ছে কিনা, গ্রীষ্মে সন্তান অসুস্থ হবে কিনা। তাদের জীবন ছোট ছোট জয়ের হিসাব।
একটা ভালো বিক্রি, সুস্থ সন্তান বা দীর্ঘ গরম দিনের শেষে হঠাৎ আসা এক ঠান্ডা হাওয়া। সেই হাওয়া গ্রাম ছাড়িয়ে চলে যায় পুরনো কাদামাটির দেওয়ালের বাইরে মাটির রাস্তা ধরে। কিন্তু এই দ্বীপে সবাই পুরনো ঘরে থাকে না। শান্ত মাটির পথ ধরে অল্প দূর গেলেই বালির ওপর উঠে থাকা অদ্ভুত রঙিন গম্বুজের সারি চোখে পড়ে, যেন আগ্নেয় মাটির ওপর বিশাল রঙিন ডিম ফেলে রাখা হয়েছে। মানুষ একে বলে মাজারা হোটেল। স্থানীয় পুরুষরা কাদা, সিমেন্ট আর খেজুর পাতা দিয়ে হাতে গড়ে তুলেছে এই কাঠামো। জেলেদের মতোই তারা ব্যবহার করেছে পুরনো যুক্তি, মোটা খোলস বানিয়ে সূর্যের আগুন ঠেকানো। বাইরে উজ্জ্বল রঙের প্রলেপ যেন এক ধোঁকা। মানুষ ভেতরে ঢুকে বিলাসবহুল রিসর্ট আশা করে, কিন্তু পায় কঠিন বাস্তবতা। ভারী কাঠের তৈরি বিছানা, তার ওপর পাতলা গদি, অবিশ্বাস্য শক্ত। কেউ বসলে কাঠের ফ্রেম থেকে ফাঁপা শব্দ ওঠে, যেন এই দ্বীপ নিজেই তার কঠোরতার কথা মনে করিয়ে দিচ্ছে। এখানে নেই কোনো নরম কার্পেট, নেই বিলাসবহুল আসবাব, যেন এক বাস্তব স্মারক। লবণের গম্বুজের ওপর এমনকি সবচেয়ে পরিচিত হোটেলও প্রথমে টিকে থাকার জন্য, আরাম পরে। দর্শনার্থীরা বেশিরভাগ সময় কাটায় নীল গম্বুজের ভেতরের ছোট কফি শপে। ঠান্ডা বাতাসে বসে লাটে চুমুক দেয়, কাঁচের ওপারে প্রণালীতে অপেক্ষা করা জাহাজগুলোর দিকে তাকিয়ে থাকে। জানালায় লাল ধুলো ভারী মেঘের মতো আছড়ে পড়ে। মানুষ কয়েক ডলার বেশি খরচ করে এখানে থাকে শুধু মাথার ওপর ছাদ আর শক্ত বিশ্রামের জায়গা পাওয়ার জন্য। তবুও তারা এখনও দ্বীপের ইচ্ছার ওপর নির্ভরশীল। উপকূলের লাল ধুলো ছেড়ে মানুষ এগিয়ে যায় সাদা পাহাড়ের দিকে, যেগুলো দূর থেকে জমাট বাঁধা হিমবাহের মতো উঠে দাঁড়িয়েছে। এটাই লবণের দেবী। দূর থেকে মনে হয় পাহাড়গুলো নতুন তুষারে ঢাকা, অথচ এখানে শীতল বাতাস নেই। সূর্যের আলো সাদা পৃষ্ঠে পড়ে চোখ ধাঁধানো ঝলক তৈরি করে। মানুষ চোখ কুঁচকে এগোয়। পাথরের ভেতর সরু প্রবেশপথ খুঁজে তারা ঢুকে পড়ে রেইনবো গুহায়। সূর্যের আলো মিলিয়ে যায়, পৃথিবী হঠাৎ ঠান্ডা হয়ে ওঠে। তারপর টর্চের আলো পড়তেই দেয়ালগুলো জ্বলে ওঠে। পাথর আর স্রেফ ধূসর বা বাদামি নয়, এ যেন খনিজের প্রদর্শনী। লবণের ভেতর দিয়ে বয়ে গেছে গাঢ় লাল, বেগুনি আর গভীর কমলা রঙের মোটা রেখা। মনে হয় লক্ষ লক্ষ বছরে পৃথিবী নিজেকে ভেতর থেকে আঁকিয়েছে। সরু পথ ধরে মানুষ ধীরে হাঁটে, দেয়ালে হাত বুলিয়ে দেখে। লবণ খসখসে, দানাদার, কোথাও স্ফটিক এত ধারালো যে ত্বক কেটে যেতে পারে, কোথাও আবার কাঁচের মতো মসৃণ। ছাদের দিকে তাকালে দেখা যায় ছোট সাদা স্ফটিক ঝুলছে, যেন জমাট বৃষ্টি। তারপর আসে নীরবতা, এই পাহাড়ের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য। লবণের স্ফটিক শব্দ প্রতিফলিত করে না, বরং শুষে নেয়। মানুষ কথা বলা থামায় আর নিজের কানের ভেতর রক্ত চলাচলের শব্দ শুনতে পায়। বুকের ওপর চাপ সৃষ্টি করা এক ভারী নীরবতা। কেউ কেউ শুধু এই বাতাসের জন্যেই এখানে আসে। তারা বিশ্বাস করে প্রাচীন লবণ ফুসফুস পরিষ্কার করে, শরীর সুস্থ করে। সমতল পাথরে বসে অন্ধকারে গভীর শ্বাস নেয়। ওপরে পৃথিবী ভরা শব্দ, তাপ আর রাজনীতিতে, কিন্তু পাহাড়ের ভেতর সব থেমে যায়। সময় যেন বাড়তে থাকা স্ফটিকের গতিতে এগোয়। কয়েক মিনিটের জন্য দ্বীপবাসী আর মূল ভূখণ্ডের মানুষ একই হয়ে যায়, অন্ধকারে নিঃশ্বাস নেওয়া শরীর মাত্র। গুহা থেকে বেরিয়ে দর্শনার্থীদের কাপড়ে লেগে থাকে সাদা ধুলো। তারা দক্ষিণে হাঁটে, যেখানে শক্ত জমি হঠাৎ সমুদ্রে ভেঙে পড়েছে। হাজার বছরের ঝোড়ো হাওয়া দুর্বল পাথর ক্ষয় করে ফেলেছে, রেখে গেছে খাঁজ কাটা চুনা পাথরের স্তম্ভ। স্থানীয়রা একে মূর্তির উপত্যকা বলে। পাথরের এই দৈত্যরা স্থির দাঁড়িয়ে থাকে, আর তাদের নিচে আধুনিক পৃথিবী লড়াই করে চলে। প্রতিদিন বিকেলে অপরিশোধিত তেল বহন করে বিশাল ইস্পাতের জাহাজ প্রণালী কেটে এগিয়ে যায়। রাজনীতিবিদরা সামরিক অবরোধ নিয়ে তর্ক করে, অথচ এই পাহাড়গুলো কখনো নড়ে না। তাদের কাছে মানুষের যুদ্ধ কেবল বাতাসের সামান্য অস্থিরতা। পাহাড়ের পাদদেশে লাল মাটি এসে মিশেছে ঢেউয়ের সঙ্গে। এক স্ত্রী সামুদ্রিক কচ্ছপ ভারী খোলস টেনে শুকনো তীরে ওঠে। প্রতিটি ইঞ্চি এগোনো তার নিজের ওজনের সঙ্গে যুদ্ধ। ফ্লিপার দিয়ে গভীর গর্ত খুঁড়ে সে ডিম পাড়ে সেই একই মাটিতে, যেখানে শতাব্দী আগে তার পূর্বপুরুষেরা ডিম রেখেছিল। উষ্ণ মাটি আগামীর প্রজন্মকে রক্ষা করে। দূর থেকে কোনো কার্গো জাহাজের কাছে এই দ্বীপ শুধু কঠিন কৌশলগত চৌকি মনে হয়, কিন্তু বালুর ভেতরে এটি এক অপরিহার্য আশ্রয়। ইস্পাতের বহর জংয়ে পরিণত হওয়ার অনেক আগেই এটি টিকে থাকবে।